হ্যালো এভরিওয়ান, তোমাদের এ টু জেড স্পোর্টস ভয়েসের আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। আর আজ আমরা এই ভিডিওতে কেকেআর এর আইপিএল 2026-এর জন্য বেস্ট প্লেইং 11 কি হতে পারে সেই নিয়ে আলোচনা করব। তাছাড়াও কেকেআর এর পুরো স্কোয়াডটাকে একটা রিভিউ মতো করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি কেকেআর এর অকেশনের দিকে একটু তাকাই, দেখবো কেকেআর কিন্তু এই আইপিএল 2026-এর আগে যে মিনি অকেশন হয়েছে সেখানে কিন্তু অনেকগুলো বিগ ডিসিশন নিয়েছে। এই ডিসিশনগুলোর মধ্যে রয়েছে আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়া, ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেওয়া, এছাড়াও কিন্তু কুইন্টন ডিকক, গুরবাজ, স্পেন্সার জনসন, নর্জের মতন নামি দামি ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট রিলিজ যদি কিছু হয়ে থাকে সেটা কিন্তু আন্দ্রে রাসেলের রিলিজটাকেই আমি বলবো, কারণ সে কেকেআর লেজেন্ড, তাকে ছেড়ে দেওয়া কিন্তু সহজ ছিল না। এবং কেকেআর এদেরকে ছেড়ে দিয়ে বিপুল ধনরাশি নিয়ে কিন্তু মিনি অকেশনে বসে, এবং মিনি অকেশনের যে বেস্ট প্লেয়ারগুলো ছিল, যার মধ্যে পাথিরানা, ক্যাম গ্রিন এরা ছিল, প্রত্যেককেই কিন্তু কেকেআর যেরকম টার্গেট করেছিল তেমনি কিন্তু তুলেও নিয়েছে। ক্যাম গ্রিনকে তুলেছিল 25 কোটি 20 লাখ টাকায়, পাথিরানা 18 কোটি টাকায়, মুস্তাফিজুর রহমান 9 কোটি 20 লাখ টাকায়, এছাড়াও তেজস্বী সিং ধাইয়া তাকে 3 কোটি টাকায়। এছাড়াও কিছু ভালো প্লেয়ারকে কিন্তু বেস্ট প্রাইজে তুলেছে, যেমন ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, টিম সেফার্ট, আকাশদীপ, রাহুল ত্রিপাঠী এটসেট্রা তুলে নিয়েছে। তো এই ধরনের প্লেয়ারগুলোর মধ্যেও কিন্তু এমন কিছু প্লেয়ার রয়েছে যারা কিন্তু এই বছরে কেকেআর এর হয়ে খেলতে পারবে না, কেননা ইনজুরি। এছাড়াও কিন্তু ভারত আর বাংলাদেশের মধ্যে চলতে থাকা যে রাজনৈতিক অস্থিরতা, তার কারণে কিন্তু মুস্তাফিজুর রহমান তাকে কেকেআর কিনে নিয়েও কিন্তু তাকে না খেলানোর সিদ্ধান্ত কেকেআর কে নিতে হয়েছে, যেটা কিন্তু কেকেআর এর জন্য সিজনের প্রথমেই একটা ধাক্কা ছিল। এবং তার বদলে কেকেআর বিশ্বকাপে দুর্দান্ত খেলা, প্রায় 13টা উইকেট নেওয়া সেই ব্লেসিং মুজারাবানিকে কিন্তু দলে নিয়েছে এবং নিজেদের মতন করে দলটাকে গুছিয়ে নিয়েছে। তবে এই দলটার কিন্তু কিছু শক্তি যেমন রয়েছে তেমনি দুর্বলতাও রয়েছে। প্রথমে দুর্বলতাটাকে দিয়েই আমি শুরু করি। দেখো, কেকেআর এর প্রথম দুর্বলতা যদি কিছু হয় সেটা হচ্ছে কেকেআর এর ক্যাপ্টেন্সি। অজিঙ্কা রাহানে যতই এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন হন না কেন, সে কিন্তু এর আগের সিজন আইপিএল 2025-এ সেখানে কিন্তু কেকেআর এর হয়ে তিনি ক্যাপ্টেন্সি করেছিলেন এবং একদমই ভালো ক্যাপ্টেন্সি তিনি করেননি। কেন বলছি আমি এমন কথা, তিনি কিন্তু আন্দ্রে রাসেল তখন কিন্তু কেকেআর এর হয়ে খেলতো, তাকে ভালো করে ইউটিলাইজ করেননি, তার যখন প্রয়োজন ছিল তাকে নিয়ে আসেননি, বোলিং করাননি, তার বোলিংটাকে ইউজই করেননি। সেকেন্ডলি তিনি বৈভব আরোরা, তাকে দিয়ে ডেথ বোলিং করাতে গেছেন, সে মার খেয়েছে ম্যাচের পর ম্যাচ, তারপরও তাকে দিয়ে ডেথ বোলিং চালিয়ে গেছেন। থার্ডলি, তিনি কিন্তু সিক্স বোলিং অপশন এই দিকে কখনোই তাকাননি। ফোর্থলি, তিনি কিন্তু দলের কিছু ইম্পর্টেন্ট বোলার যেমন বরুণ, হর্ষিত, এদের ওভার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে হাতে রয়ে গেছে, শেষ হয়নি, পুরোপুরি মিসক্যালকুলেশন করে গেছেন তিনি। মানে অন্যান্য বোলাররা মার খাচ্ছে কিন্তু দলের সেরা বোলারদের আনা যাচ্ছে না তার মিসক্যালকুলেশনের চোটে। এরম কিন্তু আমরা রাহানের মধ্যে দেখেছি, এবং সেই রাহানেই কিন্তু এই আইপিএল 2026-এও কেকেআর এর ক্যাপ্টেন। সুতরাং তাকে নিয়ে কিন্তু একটা কনসার্নিং পার্ট থাকছেই। সেকেন্ড যে কারণটা আমি বলবো, কেকেআর কিন্তু মেগা অকেশন হোক কিংবা মিনি অকেশন, কোনোটাতেই কিন্তু, মানে আমি 2025 সাল বলছি এবং 26 সাল যখন শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দেওয়া হলো, কেকেআর কিন্তু কখনোই একটা স্পিন ব্যাসারকে নেওয়ার চেষ্টা করেনি। এবং কেকেআর এর সেরা স্পিন ব্যাসার কারা? সুনীল নারিন, যার কিন্তু ফর্মের কন্টিনিউটি নেই, এবং এটা খুব স্বাভাবিক, এটা তাকে আমি দোষারোপ করছি না। তিনি যেটা দেন সেটা মানে এক্সট্রিম দিয়ে দেন, এর থেকে বেশি কোনো কিছু আশা করা যায় না। আর সেকেন্ড যে কেকেআর এর স্পিন ব্যাসার রয়েছে তিনি হচ্ছেন তেজস্বী সিং ধাইয়া, যিনি অবশ্য ভালো ফর্মের ছিলেন। দিল্লি প্রিমিয়ার লিগে তিনি 10 ম্যাচে 339 রান করেছেন এবং 190.45 স্ট্রাইক রেটে করেছেন, যার মধ্যে তিনি 29টা ছক্কা হাঁকিয়েছেন, যেটা কিন্তু টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার
রেকর্ড। সুতরাং বুঝতেই পারছো তিনি ভালো প্লেয়ার, কিন্তু তিনি কি আইপিএল এক্সপেরিয়েন্সড? উত্তর না। সুতরাং এখানেও কিন্তু কেকেআর এর একটা সমস্যা রয়েছে স্পিন ব্যাশিং এর ক্ষেত্রে, যেখানে আইপিএল 2025 মানে আগের বছরে কিন্তু কেকেআর এখানেই কিন্তু পুরোপুরি ম্যাচগুলো হেরে এসছে। মিডিল ওভারে কিন্তু কেকেআর ব্যাটাররা একের পর এক উইকেট মানে ছুঁড়ে দিয়ে এসছে, খেলতেই পারেনি স্পিনটাকে ভালোভাবে। এবং এবছরের অকেশন, মিনি অকেশন, যেখানে কেকেআর এর হাতে টাকা ছিল, এই জায়গাটাকে কিন্তু কেকেআর সেই পয়েন্ট আউট করেনি। থার্ড যে কারণটা আমি বলবো, দেখো কেকেআর এর পারফরমেন্স অনেকটাই কিন্তু নির্ভর করে দলের যে মেন ব্যাটাররা রয়েছে তাদের ওপর। ইন্ডিয়ান ব্যাটারদের কথায় যদি আমি আসি, প্রথম কিন্তু তিনের মধ্যেই থাকবে রিঙ্কু সিং এর নাম। এই রিঙ্কু সিং, সে কিন্তু যে লাস্ট ওয়ার্ল্ড কাপ হলো ভারতের মাটিতে, ওয়ার্ল্ড কাপ 2026 টি20, সেখানে কিন্তু একদমই ভালো ফর্মে ছিলেন না। তিনি কিন্তু 5 ম্যাচে করেছেন মাত্র 24 রান। তার এই ফর্ম কিন্তু যথেষ্ট কেকেআর সমর্থকদের কপাল থেকে ঘাম ঝরানোর জন্য। সে যদি আইপিএলেও এরম ধরনের ব্যাটিং করে, তাহলে কিন্তু কেকেআর এর ক্ষেত্রে রিস্ক হয়ে যেতে পারে, কারণ তাকে ভালো খেলতেই হবে কেকেআর কে ভালো কিছু করার জন্য। আর ফোর্থলি, কেকেআর এর এই যে ইনজুরি কনসার্ন বা প্লেয়ার না থাকা, বাদ পড়া, এগুলো দেখো দলের মেন বোলার, ইন্ডিয়ান বোলার যে কিন্তু ভারতের হয়ে রেগুলার খেলছে ফার্স্ট ইলেভেনে, সেই হর্ষিত রানা বিশ্বকাপের আগেই ছিটকে গেছেন, এবং যা মনে হচ্ছে এই সিজনের হয়তো শেষ 2-3টে ম্যাচ যদি খেলতে পারেন তো ভালো, না হলে পুরো সিজন থেকেই হয়তো বাতিল হয়ে যাবেন। বিসিসিআই ফাইনাল রিপোর্ট যখন দেবে তখন জানা যাবে। সেকেন্ডলি, পাথি রানা, সে আসছে কিন্তু কতটা ফিট আমরা কিন্তু জানি না, যখন মাঠে নেমে বোলিং করবে তখনই একমাত্র বুঝতে পারবো। থার্ডলি, মুস্তাফিজুর রহমান, তাকে কিন্তু মানে কি বলবো, ভারত আর বাংলাদেশের মধ্যে যে রাজনৈতিক টানাটানি, যেটা বিশেষত বাংলাদেশের সরকারের অপদার্থতাতেই হয়েছে, যারা ইনটার্ম গভর্নমেন্ট ছিল তাদের অপদার্থতায়, তো তার জন্য কিন্তু তিনি বাদ পড়েছেন আইপিএল থেকে। এবং যার মূল মানে এফেক্টটা, ব্যাড এফেক্টটা কিন্তু গিয়ে পড়েছে কেকেআর এর ঘাড়ে। কেকেআর এর মানে হাতে কিছুই করার ছিল না, ভালো অপশনগুলো বেরিয়ে গেছিল। এমনিতেই মিনি অকেশন, পুলটা খুব ছোট, তাও কেকেআর ব্লেসিং মুজরাবানিকে নিয়ে খানিকটা সামাল দেওয়ার চেষ্টা করেছে। তবে মুজরাবানি কি কোনো বড় প্লেয়ার যেমন হ্যাজেলউড বা স্টার্ক এই লেভেলের প্লেয়ার? উত্তর না। তিনি কি আগে আইপিএল খেলেছেন? উত্তর না। তাহলে তাকে নিয়ে আমরা কি স্বপ্ন দেখতে পারি? উত্তর হ্যাঁ, দেখতে পারি, যদি তিনি ম্যানেজ করতে পারেন, বা যদি এরাম হয় যে তিনি হয়তো লখনৌতে খেলছেন বা সিএসকে এর মাঠে খেলছেন, হতে পারে। কিন্তু ইডেন গার্ডেন্সে এটা কিন্তু ভাবা এক প্রকার লাক্সারি হয়ে যেতে পারে আমার মতে। এছাড়াও আকাশদীপ সিং, তিনিও কিন্তু ছিটকে গেছেন এবং তার বদলেও সৌরভ দুবে এসছেন। মানে ইনজুরি কিন্তু কেকেআর এর কখনোই পিছু ছাড়েনি। এরাম একটা সিনারিও কিন্তু কেকেআর এর হয়ে রয়েছে। এবং কেকেআর এর পজিটিভ সাইডের কথা যদি দু একটা বলি, দেখো আমার মতে কেকেআর এর সব থেকে পজিটিভ সাইড হচ্ছে কেকেআর এর সেরা 4জন বিদেশি। একজন হচ্ছে ফিন অ্যালেন, যে নিজের দিনে কি করতে পারে আমরা সবাই জানি। অস্ট্রেলিয়ান রাজপুত্র ক্যামেরুন গ্রিন, যিনি ব্যাট হাতে বল হাতে দুই হাতেই কিন্তু তিনি ম্যাচের রং পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখেন। তৃতীয় জন হচ্ছে সুনীল নারিন, দি লেজেন্ড নারিন, যিনি কিন্তু নিজের দিনে নয়, প্রতিদিনই তার দিন, তিনি কিন্তু রানটাকে চেপে দিতে পারেন এবং ব্যাট হাতেও কিন্তু দলকে জেতাতে সক্ষম। 4 নম্বর যার কথা বলবো, সেই শ্রীলঙ্কান মাথিসা পাথিরানা, যে কিন্তু ফিট যদি হয়ে উঠতে পারে, তার 4 ওভার যেটা তার হাতে থাকে, সেখানে কিন্তু রান করা বিপক্ষের দলের ব্যাটসম্যানদের কাছে নাইটমেয়ার। সুতরাং এই 4জন বিদেশি কেকেআর এর সব থেকে শক্তিশালী দিক। আর সেকেন্ড যে শক্তিশালী দিক কেকেআর এর আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান যে কোরটা রয়েছে, যেখানে রিঙ্কু রয়েছে, বরুণ চক্রবর্তী রয়েছে, আঙ্ক্রিসের মতো ট্যালেন্টেড ব্যাটার রয়েছে, রমনদীপ সিং রয়েছে, তেজস্বী সিং ধাইয়াকে নেওয়া হয়েছে, সার্থক রঞ্জন যে কিন্তু দুর্দান্ত ফর্ম দেখিয়েছে মানে ফার্স্ট প্র্যাকটিস ম্যাচে, তাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি। অনুকূল রয়, যার দুর্দান্ত রঞ্জি সিজন গেছে, তাকে নিয়ে স্বপ্ন দেখতে পারি। তো এতগুলো ফ্যাক্টরকে মাথায় রেখে বেস্ট প্লেইং ইলেভেনটা কি হতে পারে? অবশ্যই এটা আমার মত, তোমরা তোমাদের মতটা কি কমেন্টে জানিও। তো চলো বেস্ট প্লেইং ইলেভেনের দিকে একবার তাকানো যাক। আমার মতে অজিঙ্কা রাহানেকে ক্যাপ্টেন যদি তিনি থাকেন, এবং তিনি ক্যাপ্টেন অবশ্যই, তাকে রেখে ফিন অ্যালেন এবং রাহানে দুজন কিন্তু ওপেন করবেন।
3 নম্বরে থাকবেন ক্যাম গ্রিন, 4 নম্বরে থাকবেন আঙ্ক্রিস রঘুবংশী, যিনি কিন্তু উইকেট কিপিংও করবেন। এবার তোমরা বলবে দাদা আঙ্ক্রিসকে দিয়ে উইকেট কিপিং করাবে, যেখানে আমরা জানো যে আমাদের কাছে বরুণ চক্রবর্তী, সুনীল নারিনের মতন বোলার আছে যাদের পিক করা কিন্তু খুব সহজ নয়, এবং যারা বোলিং করলে বড় বড় উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু মানে হাঁ হয়ে যায় যে কোথা থেকে বলটা বেরিয়ে গেল বুঝতে পারছি না, এরকম একটা ব্যাপার। তো আঙ্ক্রিস করবে, দেখো ভাই আঙ্ক্রিসকে দিয়ে করানোই আমার মতে ভালো, এবং সে কিন্তু এই প্র্যাকটিস সেশন গুলোতে বলো সেখানে উইকেট কিপিং করছে, এছাড়াও সে কিন্তু মুম্বাই প্রিমিয়ার লিগেও সম্ভবত উইকেট কিপিং করেছে, সুতরাং তাকে দিয়ে করানো ভালো। আর তোমার হাতে তেজস্বী সিং ধাইয়া আছে, তাকে দিয়েও করাতে পারো, সেও তো দেখো প্রুভেন নয়, সেও যে খুব পরীক্ষিত এরাম কিন্তু নয়, সুতরাং আঙ্ক্রিসকেই চান্স দেওয়া হোক না। 4-এ আঙ্ক্রিসকে আমি রাখলাম। 5 নম্বরে আমি রাখছি রিঙ্কু সিংকে, তাকে কিন্তু এবছর দায়িত্ব নিতে হবে, এবং সে যেমনটা চায় যে একটু ধরে খেলবো প্রথমে, তারপরে স্ট্রাইক রেট বাড়াবো, সেই কাজটাই কিন্তু আমি রিঙ্কুকে দিয়ে করাতে চাই, তাই আমি 5 নম্বরে তাকে রাখছি। 6 নম্বরে আমি রাখবো রমনদীপ সিংকে, 7 নম্বরে রাখবো অনুকূল রয়কে। সে একটা মানে দুর্দান্ত ব্যাটার, রঞ্জিতে যেরকমটা তোমাদের বললাম অসাধারণ সিজন গেছে, প্লাস সে বোলিংটা ভালো করে, রানটাকে চেপে দেয়, এছাড়াও দুর্দান্ত ফিল্ডার, সবকিছু মাথায় রেখে তাকে 7 নম্বরে রাখছি। হ্যাঁ, এবার যদি সে ভালো খেলতে না পারে সেক্ষেত্রে কিন্তু তেজস্বী সিং ধাইয়া আর সার্থক রঞ্জন, এরা দুজনও কিন্তু এই পজিশনে খেলতে পারে। 8 নম্বরে আমি রাখছি নারিনকে, যাকে কিন্তু প্রয়োজনে ফ্লোটার হিসেবে আমি ওপরে তুলে দেবো, যদি দেখি যে এরা একদমই স্পিন খেলতে পারছে না, রিঙ্কু বা আঙ্ক্রিস চাপ খেয়ে গেছে, সেক্ষেত্রে আমি নারিনকে ওপরে তুলে দেবো। এবার আমি 9 নম্বরের কথা যদি বলি, বরুণ চক্রবর্তী, সে কিন্তু ইদানিং ব্যাটটাও হালকা পাতলা করছে, 9 নম্বরে আমি বরুণকে রাখবো। 10 নম্বরে রাখবো বৈভব আরোরাকে, সে পরীক্ষিত সৈনিক, তাকে 10-এ রাখছি। 11-এ আমি রাখবো মাথিসা পাথিরানাকে, তবে হ্যাঁ যদি পাথিরানা অ্যাভেলেবেল না থাকে, হয়তো খেলতে পারলো না, যেমন প্রথম ম্যাচটাই হতে পারে যে জেট ল্যাকের একটা ব্যাপার থাকবে, এসেই হয়তো খেলতে না পারে, সেক্ষেত্রে ব্লেসিং মুজরামানি খেলুক, আমার মতে এটা কিন্তু বেস্ট প্লেইং 11 কেকেআর এর। এবার তোমরা যদি বলো দাদা তাহলে যে তুমি কাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করবে, দেখো ভাই আমি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করব কার্তিক ত্যাগী, আমার ক্ষেত্রে বোলিং অপশন, সে ডেথ বোলিংটা ভালো করে, প্র্যাকটিস ম্যাচেও ভালো করছে দেখছি, তাকে রাখবো। এছাড়াও সৌরভ বলে প্লেয়ারটা, সৌরভ দুবে, সেও একটা ভালো অপশন হতে পারে। রাহুল ত্রিপাঠী যদি ব্যাটিং এর এক্সট্রা প্রয়োজন পড়ে যায়, সে একটা ভালো অপশন। সার্থক রঞ্জন যদি বেঞ্চে থাকে, সে একটা ভালো অপশন হতে পারে। উমরান মালিক, তার কথা ভুললে চলবে না, সে একটা ভালো অপশন হতে পারে। এই ধরনের অপশন কিন্তু আমি রাখবো, এবং আমার মতে যে যাই বলুক না কেন, তোমার দলে রবম্যান পাওয়েল থাকতে পারে, টিম সেফার থাকতে পারে, হ্যাঁ প্লেয়ার রয়েছে, কিন্তু তাই বলে আমি রবম্যান পাওয়েলকে সেট করতে গিয়ে আমি পাথিরানাকে দল থেকে বার করে দিলাম ফার্স্ট 11-এর, এই জিনিসটা আমি মানে রাজি নই, এবং তাতে দলের ব্যালেন্সটা বিগড়ে যাবে, এবং ব্যালেন্সটা থাকা দলের সব থেকে বেশি জরুরি। তুমি দেখবে গুজরাট টাইটান্সের কোচ আশিস নেহরা, সেও কিন্তু ব্যালেন্সের উপর জোর দেয়, প্লেয়ারের উপর নয়। এবং আমাদের যে সেরা 4জন প্লেয়ার, যেমনটা বললাম ফিন অ্যালেন, ক্যাম গ্রিন, নারিন আর পাথিরানা, আমার মতে বিদেশি স্কোয়াডের মধ্যে এই 4জনই সেরা বিদেশি, এরা নিজের দিনে একটা ম্যাচকে বের করে দেওয়ার ক্ষমতা রাখে, এবং আমি ফার্স্ট 11-এ এই 4জন বিদেশিকে রেখেই স্টার্ট করতে চাই। আর আমার মতে যেমনটা আমি তোমাদের জানালাম, এটাই আমার বেস্ট প্লেইং 11 কেকেআর এর জন্য। তো তোমাদের মতে কেকেআর এর বেস্ট প্লেইং 11টা কেমন, কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।